আচ্ছা, ফিজিক্সে মেবি তোমার ওই নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটি স্টার্ট করার কথা ছিল, তাই না? এর আগ পর্যন্ত সবই শেষ করছিলাম। আমরা আজকে রেডিও অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট করব। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটমের, সাপোজ যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটার যদি কোনো ধরনের চেঞ্জ হয়, সেই ফেনোমেননটাকেই আমরা রেডিও অ্যাক্টিভিটি বলি। আর ইউজুয়ালি 3 ধরনের রেডিও অ্যাক্টিভিটি দেখা যায়। আর রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি 2 টাইপের, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। আমরা শুধু ন্যাচারাল নিয়ে পড়বো, আমাদের সিলেবাসে শুধু ন্যাচারালটা আছে। সো ন্যাচারাল যে রেডিও অ্যাক্টিভিটি সেটা অ্যাকচুয়ালি 3টা টাইপের হয়। একটা হচ্ছে আলফা রে বের করে দেওয়া, আর একটা হচ্ছে বিটা রে বের করে দেওয়া, আর একটা হচ্ছে আলফা রে না, আর আলফা হচ্ছে পার্টিকেল, আলফা পার্টিকেল ইমিশন, তারপর হচ্ছে বিটা পার্টিকেল ইমিশন, আর হচ্ছে গামা পার্টিকেল ইমিশন। গামা পার্টিকেল না, গামা হচ্ছে রে। সো এই 3টা ওয়েতে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি শো করে। আর রেডিও অ্যাক্টিভিটিতে যেটা হয়, মানে একটা নর্মাল কেমিক্যাল রিয়াকশনের সাথে রেডিও অ্যাক্টিভিটির ডিফারেন্সটা এইখানে, যে এইখানে হচ্ছে নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যায়। তুমি কিন্তু কখনো এরকম কোনো কেমিক্যাল রিয়াকশন দেখো নাই যেখানে একটা অক্সিজেন একটা ফ্লোরিনে কনভার্ট হয়ে গেছে, এরকম কিন্তু হয় নাই। দেখা গেছে ওর চার্জ চেঞ্জ হয়েছে বা অন্য কিছু একটা চেঞ্জ হয়েছে, ভ্যালেন্সি চেঞ্জ হয়েছে, এটসেট্রা। বাট রেডিও অ্যাক্টিভিটি বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে এখানে নিউক্লিয়াসের একটা পার্মানেন্ট চেঞ্জ হবে। তো 3 ধরনের হইতে পারে সেটা, যে আলফা পার্টিকেল ডিকে, অথবা বিটা পার্টিকেল ডিকে, আর গামা রে ইমিশন। ওকে, তো রেডিও অ্যাক্টিভিটি 2 ধরনের, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালটা হচ্ছে তোমার ল্যাবে করা হয়, আর ন্যাচারালটা হচ্ছে ইউজুয়ালি হয়। এই ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটিগুলো দেখা যায় ইউজুয়ালি যাদের অ্যাটমিক ম্যাস অনেক হাই, যেমন ইউরেনিয়াম অথবা অন্য যেসব আছে অ্যাটম আছে তাদের ক্ষেত্রে, মানে ইউরেনিয়ামের কাছাকাছি যারা আছে। সো অ্যাটমিক ম্যাস যাদের অনেক হাই তাদের ক্ষেত্রে এই ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটিটা শো হয়। তো এখন আমরা এই আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল আর গামা পার্টিকেলের ব্যাপারে একটু ডিটেলস জেনে নিব। দেন আমরা এই রেডিও অ্যাক্টিভিটির যে একটা ল আছে, এক্সপোনেনশিয়াল ডিকে ল, সেইটা শিখব। ওকে, সো ফার্স্টে আমরা আলফা পার্টিকেল নিয়ে পড়ি। আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি কি বলতো? হিলিয়াম নিউক্লিয়াস। সো এটাকে কিভাবে লেখে? হিলিয়াম অ্যাটমটাকে লিখবা ফার্স্টে। হিলিয়াম অ্যাটম হচ্ছে He2 4। সো এটার অ্যাটমের স্ট্রাকচারে হচ্ছে 2টা ইলেকট্রন আছে। সো আমি যদি 2টা ইলেকট্রনকে বের করে দিই তাহলে এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। সো আলফা পার্টিকেলকে আমরা এইভাবে লিখবো যে He2 4 2+। ওকে, সো এই হচ্ছে আলফা পার্টিকেলের তোমার সংকেত অর সিম্বল। দেন আলফা পার্টিকেলের এর পাশাপাশি আরও আছে যে ওর চার্জ হচ্ছে +2 × 1.6 × 10⁻⁻19, কারণ ও 2টা ইলেকট্রন বের করে দেয় এত কুলম্ব, এক একটা ইলেকট্রন হচ্ছে এত কুলম্ব করে, আর ও যেহেতু বের করে দিচ্ছে পজিটিভলি চার্জড, সো চার্জের অ্যামাউন্টটা প্লাস। আর ওর হচ্ছে ট্রেসপাসিং পাওয়ারটা অনেক কম, ট্রেসপাসিং অ্যাবিলিটিটা অনেক কম। আর ও হচ্ছে এয়ারকে আয়নাইজ করতে পারে, কারণ ও নিজে চার্জড। আয়নাইজ করা মানে ও যখন এয়ারের মধ্যে দিয়ে যায়, এয়ারের মলিকিউলগুলোকেও ও তোমার আয়নাইজ করতে পারে আর কি, মানে ওইগুলোকে প্লাস বা মাইনাস চার্জে চার্জিত করতে পারে, ক্যান আয়নাইজ এয়ার। আর আলফা পার্টিকেল হচ্ছে, এটা খুবই অবভিয়াস, সিন্স এটা একটা পার্টিকেল অ্যান্ড এটা যেহেতু একটা চার্জ আছে, সো অবভিয়াসলি ও হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দিয়ে ডিফ্লেক্টেড হবে। ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ক্যান cause it
cause its deviation. এই তো। আর আলফা পার্টিকেল হচ্ছে জিঙ্ক সালফাইডের স্ক্রিনে তোমার ক্রিয়েট করতে পারে আর কি, কেমিক্যাল রিয়াকশন করে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওইখানে একটা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, বা ওইটাকে কি বলে, ফসফোরোসেন্স, এই টাইপের কিছু একটা। তো এই হচ্ছে আলফা পার্টিকেলের ব্যাপারে ডিটেলস। আর এরপর আমরা দেখব যে আলফা পার্টিকেলের পর যেটা আসে সেটা হচ্ছে বিটা পার্টিকেল, একটা বিটা কণা। বিটা পার্টিকেল অ্যাকচুয়ালি কি, কেউ বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন, বাট ইউজুয়াল ইলেকট্রন না, বাট এটা একটা ইলেকট্রনই। অ্যাকচুয়ালি এটা একটা ইলেকট্রনই। আর এটার ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটার চার্জও হচ্ছে সেম, -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর এখানে আরেকটা ব্যাপার বলা ছিল, এই হিলিয়ামের ম্যাসটা অনেক সময় আসে সিম্পলি এখানে 2টা প্রোটন আর 2টা নিউট্রন আছে, সো ওই 2টাকে তুমি অ্যাড করবে আর কি, 2 mass of proton প্লাস 2 mass of neutron। আচ্ছা, সো বিটা পার্টিকেল অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন। বিটা পার্টিকেল হচ্ছে নেগেটিভলি চার্জড, আর তার ভেলোসিটি অনেক বেশি, খুব হাই ভেলোসিটিতে সে বের হয়। আর এছাড়া ওর আয়োনাইজ করার যে এবিলিটি সেটা হচ্ছে একটু বেশি, এই আলফা পার্টিকেলের থেকে ওর আয়োনাইজেশন পাওয়ারটা বেশি, অ্যান্ড ওর ট্রেসপাসিং এবিলিটিটাও বেশি। আর ওর ভেলোসিটিটা খুব হাই, অলমোস্ট 0.98 টাইমস অফ লাইট, ওকে, 98% অফ লাইট। অ্যান্ড এইটা তোমার এই ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড বোথ দিয়েই ডিফ্লেক্টেড হয়, কারণ ও একটা চার্জ। কথা হচ্ছে তাহলে বিটা পার্টিকেল আর ইলেকট্রনের মধ্যে পার্থক্যটা কি? এটাকে ইলেকট্রন নাম দিলেই তো হইতো। তো অ্যাকচুয়ালি বিটা পার্টিকেল কোনো ইউজুয়াল ইলেকট্রন না, এটা হচ্ছে নিউট্রনের মধ্যে থাকা ইলেকট্রন। একটা নিউট্রনকে ভাঙলে অ্যাকচুয়ালি একটা প্রোটন, একটা বিটা পার্টিকেল, মানে ওই যে বলতাম ওইখানে একটা ইলেকট্রন পাওয়া যায়, সেটাই হচ্ছে এই বিটা পার্টিকেল, আর অ্যান্টি নিউট্রিনো পাওয়া যায়। ওকে, সো অ্যাকচুয়ালি ওই নিউট্রনের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কিন্তু ওই অরবিটাল ইলেকট্রন না, যে নিউক্লিয়াসের চারপাশে রোটেট করতেছে ওইগুলো না। এটা হচ্ছে একটা তোমার নিউট্রনের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেটাই হচ্ছে বিটা পার্টিকেল। ওকে, সো অ্যান্টি পার্টিকেলগুলো হচ্ছে তোমার সব পার্টিকেলই অ্যান্টি পার্টিকেল আছে। একটা পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল যখন তার কন্ট্যাক্টে আসে দুইটাকে অ্যানিহিলেট করে দেয়, বুঝতে পারছো? এটা কেন হয়, মানে এইভাবেই এক্সিস্ট করে, এটার রিজন তো নাই। অ্যান্টি পার্টিকেল থাকার তো এইভাবেই কাজ করে, মানে অ্যান্টি পার্টিকেল আছে, প্রত্যেকটা পার্টিকেলেই অ্যান্টি পার্টিকেল আছে। এটা তো এমন না যে এটা পার্টিকেল থাকার জন্য অ্যান্টি পার্টিকেল ক্রিয়েট হয়েছে, ওরকম না, দুইটাই কো এক্সিস্ট করে। আর যখন দুইটা কন্ট্যাক্ট আসে একটা আর একটাকে অ্যানিহিলেট করে দেয়, ডিস্ট্রয় করে দেয় আর কি। মানে তুমি যদি তোমার অ্যান্টি পার্টিকেল দিয়ে বানানো আরিয়ানকে টাচ করো, দেখবা তুমিও ধ্বংস হয়ে গেছো, ও ধ্বংস হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো বিটা পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রনের মধ্যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাই হচ্ছে বিটা পার্টিকেল। ওকে, আর এরপর আসি গামা রে। গামা রে হচ্ছে সিম্পলি লাইট। একটা নিউক্লিয়াসের ডিকে হওয়ার সময় ভিতর থেকে যে এনার্জিটা বের হয়ে আসে সেটাই হচ্ছে গামা রে। সো এই গামা রে হচ্ছে অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটিতে চলে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর গামারের কোনো ম্যাস নেই, মানে তার রেস্ট ম্যাস 0। আর গামারের কোনো চার্জ নাই, সে হচ্ছে চার্জ নিউট্রাল। আর এই তো, তার ট্রেসপাসিং অ্যাবিলিটি অনেক হাই। এগুলো একটু বই থেকে দেখো, ঠিক আছে, আমার নিজের অত প্রিসাইজলি মনে নেই। ট্রেসপাসিং অ্যাবিলিটি অনেক হাই, আর এর পাশাপাশি কিন্তু তার একটা হচ্ছে যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড তার উপর কোনো ইফেক্ট ফেলতে পারে না,
লাইটের উপর ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের কোনো এফেক্ট নেই। আর এইখানে তাদের ওয়েভলেংথ অনেক কম হয়, গামারে ওয়েভলেংথ খুবই লো, মানে ফ্রিকোয়েন্সি খুবই হাই, এনার্জিও খুবই হাই। সে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, একটা সার্টেন। হ্যাঁ, ও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট ওকে অ্যাকচুয়ালি ইফেক্ট করতে পারে না। কেন করলেও দেখা যায় ওই ওয়েভটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে, মানে ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়, ডিরেকশনটা চেঞ্জ হয় না। আর ওইখানে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টে একটু পর পর ক্রিয়েট হইতেই থাকে, মানে একটু পর পর ওই ভ্যালুটা আপ ডাউন করতেই থাকে। সো এখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি কোনো ইফেক্ট হয় না। এটা তুমি একটু উপরের ক্লাসে উঠলে বুঝবা যে আসলে ওইটা, যদিও এটা আমিও ভাবতাম, বাট আসলে ওটার উপর কোনো ইফেক্ট নেই। লাইট হচ্ছে একদম চার্জ নিউট্রাল। ওকে, আর এই তো এই কয়টা জিনিস হচ্ছে আমরা গামারের ব্যাপারে বলতে পারি। সো বইতে একটা চার্ট আছে, দেখবা সব বইতে এটা দেওয়া, যে আলফা বিটা আর গামার মধ্যে কম্প্যারিজন, ওইটা একটু পড়বা এমসিকিউ এর জন্য, বা অনেক সময় সিকিউতেও দিয়ে দেয়। তো এখন আমরা নিউক্লিয়ার রিয়াকশন কিভাবে লিখতে হয় সেটা একটু দেখি। এগুলো কেমিস্ট্রি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি তো আসে। যেমন একটা অক্সিজেন থেকে যদি একটা বিটা পার্টিকেল বের হয়ে যায়, তখন এটা কিসে কনভার্ট হবে, বা প্রোডাক্টটা আমি কি পাবো, এটা জানতে চাচ্ছি। তো তুমি দেখবা যে যখন একটা ইলেকট্রনকে সাবট্র্যাক্ট করা হয়, এরকম একটা বিটা পার্টিকেলকে সাবট্র্যাক্ট করা হয়, এটা হচ্ছে একটা বিটা পার্টিকেল, তুমি দেখবা যে ওর একটা অ্যাটমিক ম্যাস লেখা হয় এখানে -1। এটা দেখছো কখনো? সরি, অ্যাটমিক নাম্বার লেখা হয় -1। এটা কখনো দেখছো যে ইলেকট্রন সাবট্র্যাক্ট করতেছি বাট নিচে -1 লেখা এখানে? এটা অনেক জায়গাতেই দেখায়। ওকে, আর এখানে লেখা থাকে যে ওর ম্যাস হচ্ছে 0, ইলেকট্রনের ম্যাস অলমোস্ট 0। তো এইটা তুমি ভাবতে পারো যে একটা ইলেকট্রন মানে সাবট্র্যাক্ট করা হয় এভাবে যে এইটা থেকে এইটা সাবট্র্যাক্ট হবে। সো 8 থেকে -1 সাবট্র্যাক্ট করলে অ্যাকচুয়ালি 9 আসে, আর 16 থেকে 0 সাবট্র্যাক্ট করলে অ্যাকচুয়ালি 16 আসে। আর 916 এটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেন ফ্লোরিনের একটা আইসোটোপ, তাই না? ফ্লোরিন 918 হয় ইউজুয়ালি, বাট এটা হচ্ছে ফ্লোরিন 16। এটা কি বোঝা গেছে? মানে সিম্পলি তোমার, হ্যাঁ ওইটাতে আসতেছি, বাট এইটা খুবই সিম্পল যে ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে সিম্পলি তোমার এই নাম্বারগুলো সাবট্র্যাক্ট করতে হয়। সো এইটা অনেক জায়গায় দেখায় অনেকে যে বিটা পার্টিকেলের সাথে লিখলে এইভাবে লেখা উচিত, বাট কেউ এটা এক্সপ্লেন করে না যে কেন এখানে -1 দিলাম। সো এটা দেখো, তো এটার রিজন হচ্ছে যে এটা একটা নিউক্লিয়ার রিয়াকশন। তো এই অক্সিজেনটার মধ্যে হচ্ছে কি 8টা প্রোটন ছিল, এ হচ্ছে ধরো 8টা প্রোটন, আর হচ্ছে 8টা নিউট্রন আছে। যে এখানে ম্যাস বাড়লো না, কিন্তু প্রোটন একটা বাড়লো কেন? ওকে, তো এই হচ্ছে 8টা নিউট্রন। তো আমি বলতেছি একটা বিটা পার্টিকেল বের হবে। বিটা পার্টিকেলটা আসবে কোত্থেকে? একটা নিউট্রন থেকে না? একটা নিউট্রনের মধ্যেই তো বিটা পার্টিকেল আছে, রাইট? একটা নিউট্রনের মধ্যেই তো অ্যাকচুয়ালি বিটা পার্টিকেলগুলো থাকে। নিউট্রনের মধ্যে প্রোটন থাকে, আর এই বিটা পার্টিকেল থাকে। সো এই একটা নিউট্রন ধরো ভেঙে গেল, ভেঙে সে কি প্রডিউস করবে? একটা প্রোটন আর একটা ইলেকট্রন। সো এই একটা বিটা পার্টিকেল বের হইতে গিয়ে, এই যে এইটাই তো বিটা পার্টিকেল, এইটা বের হইতে গিয়ে কি হয়েছে? একটা নিউট্রন কমে গেছে, বাট একটা প্রোটন বেড়ে গেছে। সো আমার এখন প্রোটন নাম্বার টোটাল কয়টা? এক বেশি, আর ওভারঅল ম্যাস তো সেম আছে। সো অ্যাটমিক ম্যাসটা সেম। এবার বোঝা গেছে? ওই যে আবার একটা প্রোটন ক্রিয়েট হয়ে গেছে, অ্যাটমিক ম্যাস নাম্বারটা তাহলে কত? আগের মতোই, এই যে 1 এখানে 16টা আছে না, এই যে এটা আছে হচ্ছে 9টা, এটা আছে 7টা। বুঝছো? অ্যাটমিক ম্যাসটা তো সেম। সো একটা ইলেকট্রন বের হয়ে গেলে আসলে একটা প্রোটন বেড়ে যায়।
এর জন্য এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে আসলে এই ইলেকট্রনটা নর্মাল কোনো ইলেকট্রন না, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রনের মধ্যে থাকা ইলেকট্রন। বাট একটা অক্সিজেন থেকে সাপোজ যদি গামা রে বের হয়, ওইটা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয় না, ওইটা দেখা যায় ওর আনচেঞ্জডই থাকে, একটু চেঞ্জ হয়, বাট ওইটা আমাদের সিলেবাসে মানে এমসিকিউতে আসলে ওইটার চেঞ্জটা লিখতে হয় না, এরকমই। আর আলফা পার্টিকেল বের হলে কি হবে, এখান থেকে ধরো একটা আলফা পার্টিকেল বের হয়ে গেছে, চার্জটা দেখার দরকার নাই, নিউক্লিয়ার রিয়াকশনে আমরা কখনো চার্জ নিয়ে কেয়ার করি না। সো এখান থেকে আমরা লিখতে পারবো 8 - 2 6 আর 16 - 4 12। সো আমরা অ্যাকচুয়ালি কার্বন অ্যাটম পাবো, একটা অক্সিজেন থেকে যদি একটা আলফা পার্টিকেল বের হয়ে যায় তাহলে একটা কার্বন পাওয়া যায়। আবার একটা কার্বনের সাথে যদি একটা আলফা পার্টিকেল অনেক দূর থেকে এসে একটা কার্বনকে জোরে ধাক্কা দিল অ্যান্ড দেন ওইটার ভিতরে থেকে গেল, তখন ওই কার্বনটা আসলে একটা অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা বুঝছি সবাই? কারো কোশ্চেন আছে এখানে? ওকে, সো এখন এইখানে আমাদের এই আলফা বিটা পার্টিকেল এগুলো যা যা দেখলাম এগুলো সবই হচ্ছে এমসিকিউ এর জন্য। এখন আমরা এখানে মেইন জিনিসটা দেখবো, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটির মানে ফর্মুলা। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সো রেডিও অ্যাক্টিভিটির অ্যাকচুয়ালি অনেক ধরনের ফর্মুলা হয়, সো তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা আমরা দেখবো, শুধু সেটাই আমাদের সিলেবাসে দেওয়া। সো এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে। ওকে, রেডিও অ্যাক্টিভ ডিকে একটা তোমার কাছে একটা সাবস্টেন্স দিব, সেই সাবস্টেন্সটা ওভার টাইম একটু পরপর ডিকে হইতে থাকবে, মানে তার থেকে এরকম বিভিন্ন পার্টিকেল স্পন্টেনাসলি বের হয়ে যেতে যেতে ও আস্তে আস্তে কমতে থাকবে আর কি। ওকে, সো আমরা এইটার একটা ফর্মুলা দ্বারা করাবো, মানে আমরা দ্বারা করাবো না, এটা অলরেডি একটা ল আছে, রেডিও অ্যাক্টিভ ডিকের এক্সপোনেনশিয়াল ল। ওকে, সো এটা হচ্ছে এলস্টার আর গাইটেল নামে দুইজন সায়েন্টিস্ট বের করছে, এলস্টার অ্যান্ড হচ্ছে গাইটেল। আর তার আগে একটু বলে রাখি যে এই যে রেডিও অ্যাক্টিভিটি, এটা অ্যাকচুয়ালি একটা ফিজিক্সের টার্ম, মানে একটা কম্পাউন্ডের রেডিও অ্যাক্টিভিটি কত, এটা একটা কোয়ান্টিটি। রেডিও অ্যাক্টিভিটির ইউনিটও আছে, ইউনিট হচ্ছে বেকারেল। হেনরি বেকারেলের নাম শুনছো, ওই বেকারেলের নাম অনুযায়ী এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে বিকিউ। 1 বেকারেল মানে হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড। একটা যে কোনো একটা কম্পাউন্ড বা যে কোনো একটা সাবস্টেন্স যদি 1 সেকেন্ডে একটা ডিকে হয়ে যায় তখন আমরা বলি ওইটা হচ্ছে 1 বেকারেল। ওকে, সো বেকারেল আর ডিকে পার সেকেন্ড সেম। আর রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আরও দুইজন সায়েন্টিস্ট খুব কাজ করছে, মানে স্বামী স্ত্রী দুইজনই নোবেল প্রাইজ পাইছিল, তারা হচ্ছে ওই যে মাদাম কুরি। তো মাদাম কুরির নামে একটা ইউনিট আছে, সেটা হচ্ছে সিআই, 1 কুরি। 1 কুরি ইজ ইকুয়াল টু হচ্ছে 3.7 × 10⁻10 বেকারেল। সো রেডিও অ্যাক্টিভিটির এই দুইটা ইউনিট একটু আমরা মনে রাখবো। ওকে, যে 1 বেকারেল ওইটা অ্যাকচুয়ালি 1 ডিকে পার সেকেন্ড, সিম্পলি যে কোনো একটা জিনিস 1 সেকেন্ডে একটা ভেঙে যাইতেছে, এরকম ধরো একটা অ্যাটম, মানে একটা কালেকশন অফ অ্যাটম, সেখানে দেখতেছে 1 সেকেন্ড পর পর একটা করে অ্যাটম ধ্বংস হয়ে যাচ্ছে, সো ওইটা হচ্ছে 1 বেকারেল রেডিও অ্যাক্টিভিটি। আর 1 কুরি মানে হচ্ছে 3.7 × 10⁻10 বেকারেল। দুইটা ইউনিট খুব ভালো মতো মুখস্থ রাখবা। তো এখন আসি এই যে এলস্টার আর গাইটেল যে লটা দিছে রেডিও অ্যাক্টিভ ডিকের এক্সপোনেনশিয়াল ল, এটা আমরা দেখব, খুবই ইন্টারেস্টিং। আমি যখন এটা ফার্স্ট টাইম পড়ছিলাম আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল, অ্যান্ড এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল। অ্যাকচুয়ালি আমরা কলেজ লাইফে ওরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি না। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা দেখছো, এটা হচ্ছে রকেট মোশন পড়ানোর সময়, আর তোমাদের আমি মনে হয় চ্যাপ্টার 4 পড়ানোর সময় রিঅ্যাকশন অর্ডার সম্পর্কে একটু বলছিলাম, তো এইখানে ওইটা আবার ক্লিয়ার হবে। ওকে, সো এক্সপোনেনশিয়াল ল, এলস্টার আর গাইটেল কোথায়?
ও ওই যে পিরিয়ডিক মোশনে ডিডিটি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, তাই তো? সিম্পল হারমোনিক মোশন, বাট ওইটা আমরা সলভ করা শিখি নাই। আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আনা শিখছি, হ্যাঁ, সলভ করা শিখি নাই। আমরা এখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটু সলভ করেই দেখবো। অ্যান্ড এটা তুমি যখন ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়ো, আর তখন যদি তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, তোমার একটা কোর্স থাকবেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওইখানে তুমি এটা ফেস করবা যে কীভাবে ডিফারেন্ট টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায়, ওইখানে এইটা পাবা আবার। তো এখন একটু ভালো করে শিখে রাখো, অ্যান্ড জিনিসটা খুব সহজ। সো এলস্টার আর গাইটেল তারা দুইজন এক্সপেরিমেন্ট করে দেখছে যে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে তারা যদি নেয়, ধরো ইউরেনিয়াম, তারা দেখছে যে যত বেশি অ্যামাউন্ট নেওয়া হয় এটা তত বেশি ডিকে হয়। মানে তোমার কাছে এখন অনেকখানি আছে, দেখা যায় ওইটা খুব দ্রুত ডিকে হয়ে গেছে। এরপর ও যখন কমে যায় তখন ওর ডিকের রেটটাও আস্তে আস্তে কমে যায়, মানে যত বেশি থাকে ও তত তাড়াতাড়ি ডিকে হয়, অ্যান্ড আস্তে আস্তে ওর রেটটাও কমে যায়, মানে এরপর ও আস্তে আস্তে স্লো হয়ে যায়। ওকে, সো তারা দেখছে যে অ্যাকচুয়ালি যে কোনো একটা মোমেন্টে রাইট নাও যে কয়টা সাবস্টেন্স আছে, আমার ওই সাবস্টেন্সটার ডিকে হওয়ার রেটটা ওই সময় থাকা অ্যামাউন্টের প্রপোর্শনাল। মানে লটা এরকম, দ্য ডিকে রেট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট। যে কোনো একটা মোমেন্টে যতগুলো সাবস্টেন্স থাকে সেটার উপর রেটটা ডিপেন্ড করে। দ্য ডিকে রেট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট। আর এই রেডিও অ্যাক্টিভিটির কিছু ম্যাথ তোমরা হচ্ছে 9-10 একটু দেখছিলে হয়তো, যে কার্বন 14-এর হাফ লাইফ হচ্ছে এত, তো কয় বছর পর এটা এতটুক থাকবে। ওই লাস্টের দিকের একটা চ্যাপ্টার এটা ছিল টেরে, তো ওইটার এখন একটা একদম পারফেক্ট একটা ফর্মুলা পেয়ে যাবা। ওকে, ওই ম্যাথগুলো এরকম ছিল না যে একটা সাবস্টেন্সের ধরো হাফ লাইফ হচ্ছে 10 ইয়ার্স, তো প্রথমে এটা ধরো 5 গ্রাম ছিল, তো কয় বছর পর ওইটা 1 গ্রাম হবে, ওইটা বের করতে বলতো। বা এরকম বের করতো যে প্রথমে 10 বছর পর এটা 2.5 গ্রাম হবে, তারপরের 10 বছর পর এটা 1.25 গ্রাম হবে, এটসেট্রা। তো ওই ম্যাথগুলোর এখন আমরা একটা ফর্মুলা বের করব। তো এলস্টার আর গাইটেলের ল হচ্ছে দ্য ডিকে রেট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট। যে কোনো একটা মোমেন্টে যেই কয়টা পার্টিকেল থাকে সেইটার সাথেই এই ডিকে রেটটা প্রপোর্শনাল। তো সাপোজ আমার এখানে এখন এই মুহূর্তে সাবস্টেন্স আছে এনটা, তাহলে এটার ডিকে রেটটাকে আমি ডিফারেন্সিয়েশন দিয়ে এভাবে লিখতে পারি ডিডিটি অফ এন, বাট যেহেতু ডিকে তাই এখানে একটা মাইনাস দিব, যে মাইনাস ডিডিটি অফ এন। মানে এখানে ধরো রাইট নাও এনটা সাবস্টেন্স আছে, তো এটা একটু ডিকে হয়ে যাওয়া মানে কি, হালকা একটু ডিকে হওয়া মানে যে একটা খুব স্মল টাইম ডিটিতে এটা ডিএন অ্যামাউন্ট কমে গেছে, তাহলে ডিকে রেটটা কত, মাইনাস ডিডিটি অফ এন। আর এলস্টার আর গাইটেলের এক্সপোনেনশিয়াল ল থেকে বলা যায় যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রেডিওঅ্যাক্টিভ ডিকেই এরকম, যে মাইনাস ডিডিটি অফ এন ইজ প্রপোর্শনাল টু এন। এটা কি বুঝছি? কারো কোশ্চেন আছে এখানে? যে লটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে মাইনাস ডিডিটি অফ এন ইজ প্রপোর্শনাল টু এন। ক্লিয়ার? তো এখন প্রপোর্শনাল হইলে অবভিয়াসলি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। সো এটার যে কনস্ট্যান্টটা সেটার নাম হচ্ছে ল্যামডা, ওয়্যার ল্যামডা ইজ ডিকে কনস্ট্যান্ট, ক্ষয় ধ্রুবক। ওকে, বা অবক্ষয় ধ্রুবক, এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, বাংলায় হচ্ছে ক্ষয় ধ্রুবক। আর এইখানে এই যে এন, এই এন কিন্তু যে কোনো ইউনিটে হইতে পারে, যে এটা গ্রাম অথবা কেজি অথবা নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ আয়ন ইটসেট্রা, যে কোনো কিছু হইতে পারে। সো এখান থেকে আমি এটাকে লিখতে পারি ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। সো আমি এমন একটা ফাংশন এন বের করতে চাই যার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা তারই প্রপোর্শনাল। ওকে,
এরকম একটা ফাংশনের নাম বলো তো যেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন সে নিজেই, অথবা সে নিজেই তার ডিফারেন্সিয়েশনটা তার নিজেরই প্রপোর্শনাল। একটু গেস করো তো, এরকম পড়ছো তোমরা যে এমন একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স, রাইট? আর যদি গেস করতে নাও পারো এটাকে একটু সলভ করলে এরকম চলে আসে। যাই হোক, ওদিকে না যাই। তো এইখানে আমরা সেম কাজটাই করব, যে আমরা এন এর একটা ফাংশন বের করতে যাচ্ছি, তো সো এটা সলভ করতে হবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম আছে, আমি এটাকে সলভ করব। তো সলভ করার জন্য আমার অবভিয়াসলি ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি এখানে ডিএন ডিভাইডেড বাই লিখতে পারি এন, আর এই পাশে মাইনাস ল্যামডা ডিটি। এক সাইডে সব ভ্যারিয়েবল আনলাম, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলাম, এখন লিমিট বসাই। একদম প্রথমে একদম এক্সপেরিমেন্টের শুরুতে আমার সাবস্টেন্স ছিল এন নটটা, আর আফটার টি টাইমস সাবস্টেন্স আছে এনটা, আর টাইমের লিমিট হচ্ছে 0 to t। ডিএন বাই এন এর ইন্টিগ্রেশন কি? লন অ্যাবসোলুট ভ্যালু এন মাইনাস ল্যামডা ডিটি এর ইন্টিগ্রেশন টি, সেটা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু এন ডিভাইডেড বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। অ্যান্ড এন আর এন নট দুইটাই পজিটিভ ভ্যালু, সো আমাদের এখানে অ্যাকচুয়ালি এই অ্যাবসোলুট ভ্যালুটা দেওয়ার দরকার নেই, এখানে মাইনাস আসবে না। তো এখন লনটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা পাবো এন বাই এন নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটির ফর্মুলা। অ্যান্ড আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এটা বের করছি। মানে আমি এখানে আগে থেকে জানি এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, এটার রেট অফ চেঞ্জটা কেমন, সেখান থেকে আমি ওই ফাংশনটাকে প্রেডিক্ট করে বের করছি। এরকম তুমি আরও সামনে অনেক দেখবা। ওকে, যে আমার কাছে মনে হচ্ছে এটার রেট অফ চেঞ্জটা এমন, সো অ্যাকচুয়াল ফাংশনটা কেমন সেটার একটা মডেল আমি দাঁড়া করাবো। ওকে, সো আমাদের ফর্মুলাটা আসছে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে যেহেতু এক্সপোনেন্ট ইনভলভ, দ্যাটস ওয়াই এটাকে এক্সপোনেনশিয়াল ল বলা হয়। ওকে, সো ফর্মুলাটা আবার লিখি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ওয়্যার ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকে কনস্ট্যান্ট অর ক্ষয় ধ্রুবক, টি হচ্ছে টাইম, কতটুক টাইম পাস হয়েছে, এন হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন প্রেজেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট যতটুকু এখনো ঠিক মানে এখনো মানে জীবিত আছে আর কি, যতটুকু এখনো বেঁচে আছে। আর এন নট হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, প্রথমে যতটুকু ছিল। আর টি হচ্ছে যে আফটার টি সেকেন্ড কয়টা সাবস্টেন্স এখনো ডিকে থেকে ফ্রি আছে, মানে এখনো ডিকে হয় নাই। এটার গ্রাফটা কেমন হবে? গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ যেরকম হয় সেরকম। এটা হচ্ছে এন, এটা হচ্ছে টি, আর এই অ্যামাউন্টটা হচ্ছে এন নট। ইনিশিয়ালি এত, যত টাইম বাড়বে এটা আস্তে আস্তে কমবে, বাট এটা কখনোই জিরো হবে না। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে এখানে তুমি কিন্তু একটা হরাইজন্টাল অ্যাসিমটোট পাবা, মানে এটা কখনোই এই টি অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে না। আর তুমি যদি বের করতে যাও যে কখন একদম সবগুলো সাবস্টেন্স ডিকে হয়ে যাবে, তখন এখানে যদি জিরো বসাও তুমি কিন্তু টি এর একটা আনডিফাইন্ড ভ্যালু পাবা, যে জিরো ইজ ইকুয়াল টু এন নট বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি। সো এখানে টি অ্যাকচুয়ালি ইনফাইনাইট হতে হবে। সো একটা এরকম একটা রেডিও অ্যাক্টিভ ফেনোমেনা কখনোই অ্যাকচুয়ালি শেষ হয় না, এটা চলতেই থাকে, সারা জীবন চলবে। ওকে, কখনোই তোমার সাবস্টেন্সটা জিরো হবে না। সো অনেক সময় এমসিকিউতে আসে যে একটা রেডিও অ্যাক্টিভ বা একটা তেজস্ক্রিয় বিক্রিয়া কখন শেষ হয়। সো অ্যান্সার হচ্ছে ইনফাইনাইট টাইম পর। সো এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি।
আচ্ছা, এবার এই ল্যামডার ব্যাপারে একটু কথা বলি। ল্যামডাটা অ্যাকচুয়ালি কি, ল্যামডার ডেফিনেশন কি? সো ল্যামডাটা আসছে হচ্ছে এই লাইন থেকে, তাই না? সো এইখান থেকেই বলি যে ল্যামডার ডেফিনেশন কি। ল্যামডার ডেফিনেশন হচ্ছে যে তোমার কাছে যদি কোনো একটা সময়ে একটা পার্টিকেল থাকে, মানে এন যদি 1 হয়, এই ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু এন যদি 1 হয়, তখন ল্যামডা ইজ ইকুয়াল টু কত? মাইনাস ডিডিটি অফ এন। আর মাইনাস ডিডিটি অফ এন মানে কি? ওই একটা পার্টিকেলের ডিকে হয়ে যাওয়ার প্রবাবিলিটি, রাইট? বা একটা পার্টিকেলের ডিকে হয়ে যাওয়ার রেট। সো এইভাবে বলতে পারো যে একটা পার্টিকেলের ডিকে হওয়ার রেটটাই হচ্ছে, বা একটা পার্টিকেলের ডিকে হওয়ার প্রবাবিলিটিটাই হচ্ছে ল্যামডা বা ডিকে কনস্ট্যান্ট। আর ডিকে কনস্ট্যান্টের তোমার কি ইউনিট কি বলো তো? এটার ইউনিট কি হবে? এখানে আর একটু লিখে দেখাই, এন ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ এন ডিভাইডেড বাই এন, সরি ল্যামডা ইজ ইকুয়াল টু এত। ল্যামডার ইউনিট কি হবে? এন আর ডিএন এর হ্যাঁ, এন আর ডিএন এর ইউনিট তো একই, তাই না? সেটা হচ্ছে কি পার সেকেন্ড, মানে এটার ইউনিটটা ইউজুয়ালি টাইম, যেই টাইমের ইউনিটে তুমি ম্যাথটা করতেছো সেটার ইনভার্সটা হবে। তুমি যদি সেকেন্ডে ম্যাথ করো তাহলে এটা সেকেন্ড, পার সেকেন্ড। তুমি যদি মিনিটে ম্যাথ করো তাহলে এটা পার মিনিট, এটসেট্রা। সো ডিকে কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে একটা পার্টিকেলের যে কোনো একটা মোমেন্টে ডিকে হয়ে যাওয়ার যে প্রবাবিলিটি, সেটাই হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। আর ডিকে কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। এখন এই ফর্মুলাটা থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু বের করতে পারি। যেমন আমরা এই হাফ লাইফের একটা ফর্মুলা বের করব। we know n is equal to n naught e to the power minus lambda t। এখন আমি জানতে চাই যে এটার হাফ লাইফ কত, হাফ লাইফ বা অর্ধায়ু, বাংলায় হচ্ছে অর্ধায়ু। সো হাফ লাইফ মানে হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স যেই টাইম পর পর হাফ হয়। ধরো প্রথমে 100 ছিল, এরপর 50, একটা সার্টেন টাইম পর, সেটাকে আমরা টি হাফ বলি। এরপর আরেকটা সার্টেন টাইম পর এটা 25, এরপর আরেকটা সার্টেন টাইমটা পর এটা হচ্ছে 12.5। এভাবে ফরএভার চলতেই থাকবে, হাফ হইতেই থাকবে। সো এই যে ফিক্সড টাইমটা পর ও বারবার হাফ হইতেছে, এটাকে আমরা কি বলি? হাফ লাইফ অর অর্ধায়ু। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রেডিওঅ্যাক্টিভ রিয়াকশনগুলো অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে যে ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেই ফার্স্ট অর্ডার রিয়াকশনের সাথে মিলে। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ফর্মুলা সেম, ওকে? আচ্ছা, তো বাট এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন না, কারণ ফার্স্ট অর্ডার রিয়াকশন একটা কেমিক্যাল রিয়াকশন আর এটা একটা নিউক্লিয়ার রিয়াকশন। আচ্ছা, এখন আসি যে হাফ লাইফ কীভাবে বের করব। তো হাফ লাইফের ফর্মুলা হচ্ছে যে যতক্ষণ পরপর একটা সাবস্টেন্স, বা ডেফিনেশন হচ্ছে যতক্ষণ পরপর একটা সাবস্টেন্স তার আগের অ্যামাউন্টের হাফ হয়ে যায়। তো এভাবে চিন্তা করতে পারো যে প্রথমে তো এন নট ছিল আর ফাইনালি হয় এন। তো আমি চিন্তা করলাম যে এখন অ্যামাউন্টটা হচ্ছে এন নট বাই 2, মানে ইনিশিয়াল অ্যামাউন্টের থেকে এখন হচ্ছে এটা হাফ। সো সেই টাইমটা কত? এই টাইমটাকে আমরা টি হাফ বলি, টি হাফ, ক্যাপিটাল টি হাফ। সো এন নট কাটো, এখান থেকে আসে কি হাফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। অ্যান্ড এখান থেকে আরও কি আসে যে 2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি হাফ। সো লন 2 ইজ ইকুয়াল টু ল্যামডা টি হাফ। অ্যান্ড আমরা খুব ইজি একটা ফর্মুলা পেয়ে যাব যে টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। মুখস্থ রাখবো, বইতে কিন্তু লন 2কে 0.693 লেখছে, দরকার নেই। তুমি টি হাফকে লন 2 বাই ল্যামডা হিসেবে মনে রাখবো, ওকে? অ্যান্ড দেখো ইউনিটের দিক দিয়ে এটা ম্যাচ করে। ল্যামডার ইউনিট হচ্ছে পার সেকেন্ড, তাহলে লন 2 বাই ল্যামডার ইউনিট হচ্ছে আবার সেকেন্ড। সো টি হাফ হচ্ছে একটা টাইমের ইউনিট। সো এই এত টাইম পর পর যার ডিকে কনস্ট্যান্ট ল্যামডা, সেই সাবস্টেন্সটা লন 2 বাই ল্যামডা টাইম পর পর হাফ হইতে থাকবে।
আর এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এটা কিন্তু ইনিশিয়াল অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, যে আমার ওই অবজেক্টটা কতটুক ছিল সেটার উপর ডিপেন্ড করে না। ওকে, মানে সবসময় এটা কনস্ট্যান্ট, একই টাইম পরপর ও হাফ হইতে থাকবে। এটা গ্রাফ থেকেও বোঝা যায়। আমরা যদি ওই গ্রাফটা আবার ড্র করি, n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর, একদম পারফেক্টলি তুমি যদি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আঁকো, এটা হচ্ছে n নট। সো এই যে একটা সার্টেন টাইম পর দেখো এটা n নট বাই 2 হয়েছে, এই টাইমটাকে আমরা বলি টি হাফ, এই টাইমটা হচ্ছে টি হাফ। আবার ওই সেম টাইম পর, ওই সেম অ্যামাউন্ট অফ টাইম পর এটা আরও হাফ হয়েছে, n নট বাই 4। আবার আরও সেম টাইম পর এটা n নট বাই 8 হয়েছে, এভাবে কমতেই থাকবে, বাট টাইমটা অলওয়েজ সেম, টি হাফ টাইম পর পর এটা হাফ হচ্ছে। ওকে, সো টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। এটা ভালো মতো মুখস্থ রাখবো। ল্যামডা যদি পার মিনিট ইউনিটে হয়, টি হাফও মিনিট ইউনিটে আসবে। ল্যামডা যদি পার ইয়ার ইউনিটে থাকে, টি হাফও ইয়ার ইউনিটে আসবে। সো আমরা হাফ লাইফ বের করা শিখলাম। সো এখন ধরো একটা ম্যাথ দিলাম যে দ্য হাফ লাইফ অফ আ সাবস্টেন্স, এই চ্যাপ্টার ম্যাথগুলো খুবই সহজ। দ্য হাফ লাইফ অফ আ সাবস্টেন্স ইজ 500 ইয়ার্স, 500 years. A wooden block, আচ্ছা, দ্য হাফ লাইফ অফ উড, এটা আমি বললাম ধরো দ্য হাফ লাইফ অফ কার্বন, ঠিক আছে, দ্য হাফ লাইফ অফ কার্বন 14 ইজ 500 ইয়ার্স। এখানে আমি বলছি এ উডেন ব্লক, a wooden block was initially 200 gram, was initially 200 gram in the past, now the wooden block is of 150 gram mass. Find the age of the block. So এই উডেন ব্লক হচ্ছে কার্বন দিয়ে বানানো, ওকে, কারণ সব অর্গানিক জিনিসের তো কার্বন এখানে আছেই। তো এখানে বলা হয়েছে যে কার্বনের হাফ লাইফ হচ্ছে 500 ইয়ার্স। একদম ইনিশিয়ালি এই উডেন ব্লকটার ম্যাস ছিল 200 গ্রাম, n নট ইজ ইকুয়াল টু ছিল 200 গ্রাম অর জাস্ট 200, আর n ইজ ইকুয়াল টু আসছে 150। সো এটার এইজ কত, মানে টাইম কতটুক পাস হয়েছে। সো ফর্মুলা আছে n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টার্গেট হচ্ছে টি বের করা, বাট ল্যামডা তো দেওয়া নাই, বাট ল্যামডা বের করার জন্য আবার টি হাফ দেওয়া আছে। উই নো যে ল্যামডা ইজ ইকুয়াল টু লন 2 বাই টি হাফ। সো এটা এখানে বসাই দিবা, n নট e টু দি পাওয়ার মাইনাস লন 2 বাই টি হাফ ইন্টু টি। সো n হচ্ছে 150, n নট হচ্ছে 200, e টু দি পাওয়ার মাইনাস লন 2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 500 ইয়ার্স। দেখো আমি কিন্তু সেকেন্ডে কনভার্ট করিনি, কারণ আমি ওই টাইমটাকেও ইয়ারেই বের করব। সো এটা ক্যালকুলেট করে দেখি টি এর ভ্যালু কত আসে। ক্যালকুলেটর দিয়ে সলভ, এটা আসে হচ্ছে 207.518, এত ইয়ার্স এই ব্লকটার বয়স। ওই যে তোমরা পড়ছো না কার্বন দিয়ে কার্বন ডেটিং করে, যে একটা ফসিল বা অনেক পুরানো জিনিসের এইজ বের করে, এই হচ্ছে সেই টেকনিকটা, বুঝতে পারছো? এখানে ওই তোমার একটা ফ্রেশ কার্বন 14-এর রেডিও অ্যাক্টিভিটি আর একটা ফসিল থেকে পাওয়া কার্বন 14-এর রেডিও অ্যাক্টিভিটির কম্প্যারিজন করে তোমার
ওইটার এইজটা বের করা হয়। ওকে, সো এই টাইপের ম্যাথের কোনো তোমাদের কনফিউশন আছে যে কোনটা কি বা কিরকম কি করতে হবে? আচ্ছা ভাই, তাইলে তো এই যে মানে এই এইচ বের করতে হলে তো আগের মানে ম্যাচটা লাগবে, ওইটা কেমনে জানো? হ্যাঁ, এখন এটা হচ্ছে এরকম যে ধরো তুমি অলরেডি জানো যে ধরো তুমি মাটির নিচে একটা পাতা পাইছো, ঠিক আছে, অনেক পুরানো একটা ফসিল হয়ে যাওয়া পাতা পাইছো, বা ধরো মাটির নিচে তুমি অনেক পুরানো একটা ধরো একটা ডাইনোসরের হাড্ডি পাইছো, সরি ডাইনোসর না, ধরো হ্যাঁ ডাইনোসরের হাড্ডি পাইছো, ঠিক আছে। এখন তুমি জানো যে ডাইনোসরের হাড্ডি কী দিয়ে বানানো, ক্যালসিয়াম। সো তুমি ওই ক্যালসিয়ামের রেডিও অ্যাক্টিভিটি কেমন সেটা মানে প্রেজেন্ট এজ থেকেই বের করতে পারবা। তোমার কাছে অলরেডি অনেক হাড্ডি আছে, সেইগুলো ইউজ করে তুমি ওই ক্যালসিয়ামের রেডিও অ্যাক্টিভিটি বা এটা মেজার করতে পারবা। আর ওই যে মাটির নিচে যে হাড্ডিটা পাইছো ওইটা রেডিও অ্যাক্টিভিটিটা বের করবা, দেন এইটা আর ওইটা কম্পেয়ার করে তুমি বের করতে পারবা। আর এখানে ওই রেডিও অ্যাক্টিভিটি কেন বলতেছি ম্যাস না বলে, সেটা হচ্ছে যে এই ফর্মুলাটাকে একটু এইভাবেও চেঞ্জ করা যায়, n is equal to n naught e to the power minus lambda t। আর রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে এই যে আমরা ডিডিটি অফ n বলতেছি না, এটাই হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটি। ওকে, এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। সো সিমিলারলি এখানে এই যে n এর এই রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে n এর প্রপোর্শনাল, তাই না? আমরা এটা দেখে আসছি যে এটা আসলে ল্যামডা n এর সমান, মানে এই রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে n এর প্রপোর্শনাল। সো এখানে আমি এই n এর জায়গায় প্রেজেন্ট রেডিও অ্যাক্টিভিটি আর এই n নটের জায়গায় পাস্ট রেডিও অ্যাক্টিভিটি দিয়ে একটা নতুন ফর্মুলা বানাইতে পারি, যে r ইজ ইকুয়াল টু r নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ধরো এরকম একটা ম্যাথ দিলাম যে দ্য ইনিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি of a substance is 5 becquerel, মানে 5 decay per second. If its half life is 2 seconds, then find its radioactivity after 5 seconds. সো আসলে ফর্মুলাটা যেমন সাবস্টেন্সের অ্যামাউন্টের ক্ষেত্রে ট্রু, এটা রেডিও অ্যাক্টিভিটির ভ্যালুর জন্য ট্রু, কারণ রেডিও অ্যাক্টিভিটি আবার ওই সাবস্টেন্সের উপরেই প্রপোর্শনাল, তাই না? এটা দেখেই আসছি, ওই ডিডিটি অফ এনটাই আসলে রেডিও অ্যাক্টিভিটি। সো এখান থেকে বলা যায় আর ইজ ইকুয়াল টু আর নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আর ইজ ইকুয়াল টু 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস লন 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 5। সেটা কত আসবে? 5 ইন্টু ই টু দি পাওয়ার, এটা বইতে নাই কিন্তু এই যে রেডিও অ্যাক্টিভিটিও অ্যাকচুয়ালি এই একই ফর্মুলা ফলো করে, বাট এটা একটু দেখাই দিলাম। এটা হচ্ছে 0.88 বেকেরেল আসবে। সো অ্যাকচুয়ালি তুমি ওই পাস্ট কোনো একটা ফসিলের ইয়া বের করার জন্য তুমি তোমার অ্যাট প্রেজেন্ট কোনো একটা বায়োলজিক্যাল তোমার স্যাম্পল কালেক্ট করবা, ওইটার সাথে ওইটা কম্পেয়ার করে তুমি ওইটার ওই পাস্টেরটার এজ বের করতে পারবা। ধরো তুমি মাটির নিচ থেকে একটা কুকুরের হাড্ডি পাইছো, তুমি তাহলে প্রেজেন্ট একটা কুকুরের হাড্ডি থেকে ওই রেডিও অ্যাক্টিভিটিটা বের করবা আর ওইটার ওই রেডিও অ্যাক্টিভিটিটা কম্পেয়ার করবা, দেন তুমি বের করতে পারবা। এই যে এখানে দেখো আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকের লটা কি ছিল? ডিডিটি অফ এন মাইনাস ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু ল্যামডা এন। আর এইটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, এই যে মাইনাস ডিডিটি অফ এন, এইটা কি রেডিও অ্যাক্টিভিটি বলে, মানে রেট অফ ডিকেটাই আসলে রেডিও অ্যাক্টিভিটি। কারণ ওই যে মনে নেই যে আমরা রেডিও অ্যাক্টিভিটির ইউনিট পড়ছিলাম ডিকে পার সেকেন্ড অর বেকেরেল, সেটাই হচ্ছে কি এই ডিডিটি অফ এন। এন যদি নাম্বার অফ সাবস্টেন্স হয় তাহলে ডিডিটি অফ এন কি বোঝায়? যে পার সেকেন্ডে কয়টা ডিকে হচ্ছে। আচ্ছা, একটু কনফিউজড হয়ে গেছে মনে হয়, আমি আবার বলি। এই রেডিও অ্যাক্টিভিটির ডেফিনেশনই হচ্ছে পার সেকেন্ডে কয়টা সাবস্টেন্স ডিকে হয়, এটাই রেডিও অ্যাক্টিভিটির ডেফিনেশন, যে পার সেকেন্ডে কয়টা সাবস্টেন্সের চেঞ্জ হয়, ডিকে হয় বা অন্য কিছু হয়, যে কোনো কিছু। আর এইটাই আবার আমরা দেখছি এটা হচ্ছে ল্যামডা এন এর সমান। দেন এই দুইটাকে সলভ করে আমরা এরকম একটা ফর্মুলা বের করছি,
আর এই আর হচ্ছে কি এন এর প্রপোর্শনাল। সো এখান থেকে আবার এন এর জায়গায় আর, এন নটের জায়গায় আর নট লেখা যায়। এবার ক্লিয়ার? আর কোশ্চেন আছে আরিয়ান? আর নট হচ্ছে একদম প্রথমে ওর মানে একদম যখন এন নটটা সাবস্টেন্স ছিল তখন অবভিয়াসলি ওর রেডিও অ্যাক্টিভ এই রেটটা অন্যরকম ছিল, কারণ আমরা বলে আসছি এই রেটটা হচ্ছে যে কোনো একটা মোমেন্টে যতটুক থাকে তার প্রপোর্শনাল। সো প্রথমে আর নট ছিল, আর যখন এনটা ছিল তখন ধরো এটা আর ছিল, রেটটা ছিল আর। মানে এইখানে ডিডিটি অফ এন এর ভ্যালু এক ধরনের ছিল, আবার এইখানে ডিডিটি অফ এন এর ভ্যালু এক ধরনের ছিল। মানে নতুন একটা ইকুয়েশন দিছিলেন মাইনাস ডিডিটি অফ আর, ওইভাবে করে বাইর করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আসলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা তোমার কোনো একটা পাস্ট স্যাম্পলের এইজ বের করতে পারবো, অথবা এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর কয়টা থাকবে বা কতটুক থাকবে সেটাও বের করতে পারবো। তারপর আরেকটা ম্যাথ দেখাই, তো বই থেকে একটা ম্যাথ দেখাই। এখানে একটা ম্যাথে বললাম যে দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স is 12 days 12 days। সো আমাদেরকে বলছে যে আফটার হাউ মেনি ডেজ, after how many days 85% of it will get decayed। মানে 85% নষ্ট হয়ে যাবে কয়দিন পর। সো 85% নষ্ট হয়ে যাওয়া মানে এখন কত পার্সেন্ট আছে? 15%। সো n ইজ ইকুয়াল টু হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে প্রেজেন্ট অ্যামাউন্টটা হচ্ছে প্রথম অ্যামাউন্টের 15%, কারণ 85% হচ্ছে লস্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সো এখান থেকে তুমি লিখতে পারবা 0.15 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস ল্যামডা টি, ভ্যালু বসাও, মাইনাস ল্যামডা হচ্ছে লন 2 ডিভাইডেড বাই টি, টি হাফ হচ্ছে 12, এটা হচ্ছে টি। তো এখান থেকে টি বের করবা, টি আসবে 32.85 ডেজ। সো এখান থেকে দেখো 85% নষ্ট হইতে 32 দিন লাগছে। তো তোমার কাছে মনে হতে পারে আর কয়েকদিন পরেই তো 100% নষ্ট হবে, বাট তা না, 100% নষ্ট হইতে ইনফাইনাইট ডেজ লাগবে। ওকে, এটা আস্তে আস্তে স্লো হইতেই থাকবে, মানে রেটটা একসময় অনেক কমে যাবে। তারপর ধরো আরেকটা করাই, each gram radium, each gram radium 236 emits 3.5 into 10 to the power 10 alpha particles in a second। Alpha particles in a second। 1 গ্রাম রেডিয়াম 3.5 into 10 to the power 10টা আলফা পার্টিকেল 1 সেকেন্ডে বের করে। সো এখানে আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ রেডিয়াম। হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ রেডিয়াম, এটা বের করতে বলছে। তো হাফ লাইফ অফ রেডিয়াম এটা বের করবো কিভাবে? টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। সো ল্যামডাটা দরকার। তো এখন এখানে কি ইনফরমেশন দিছে? 1 গ্রাম রেডিয়াম 1 সেকেন্ডে এতগুলো আলফা পার্টিকেল বের করে দেয়। সো এটা কিন্তু তোমাকে ডিরেক্টলি, যেহেতু 1 সেকেন্ডের কথা বলতেছে, তোমাকে কিন্তু ডিরেক্টলি ওই রেটটার কথাই বলে দিছে, যে এই যে আমরা যে প্রথম যে ইকুয়েশনটা লিখতাম ডিডিটি অফ এন মাইনাস ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু ল্যামডা এন, এখানে কিন্তু তাই হচ্ছে যে আমার ডিডিটি অফ এন এটা হচ্ছে তোমার 3.5 into 10 to the power 10
এতগুলো আলফা পার্টিকেল 1 সেকেন্ডে বের হয়ে আসে। মানে আলফা পার্টিকেল বের হওয়া মানে কি, ততগুলো রেডিয়াম নষ্ট হয়ে যায়, তাই না, ডিকে হয়। বের হয়ে আসা মানে তো ডিকে হচ্ছে, রেডিয়ামটা ডিকে হচ্ছে। সো পার সেকেন্ডে কয়টা করে রেডিয়াম ডিকে হইতেছে? 3.5 ইন্টু 10⁻10টা। এটা ইজ ইকুয়াল টু ল্যামডা। রেডিয়াম কয়টা ছিল? 1 গ্রাম। 1 গ্রাম রেডিয়ামে কয়টা রেডিয়াম অ্যাটম আছে? তোমার 1/236 এত মোল ইন্টু 6.02 ইন্টু 10⁻23টা রেডিয়াম অ্যাটম। এটা বুঝছো কিনা দেখো তো, আরেকবার বুঝাবো লাগবে। ইচ গ্রাম রেডিয়াম, 1 গ্রাম রেডিয়াম মানে 1 বাই মাইনাসটা, এই যে মাইনাস ডিডিটি অফ এন এর মানটাই হচ্ছে এত। বুঝতে পারছো যে মাইনাস ডিডিটি অফ এন বলতে কি বোঝায়? প্রত্যেক সেকেন্ডে কয়টা রেডিয়াম অ্যাটম নষ্ট হয়ে যায় বা তার থেকে কোনো কিছু একটা ডিকে হয়। তো সেটা হচ্ছে এই যে এতগুলা, যেহেতু পার সেকেন্ডে এতগুলো আলফা পার্টিকেল বের হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ডিডিটি অফ এন এর ভ্যালু এইটা, কারণ পার সেকেন্ডেরটাই তো রেট, রাইট? সো এটা লিখলাম। এটা ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু, রাইট নাও রেডিয়ামের কয়টা অ্যাটম প্রেজেন্ট? আমার রেডিয়াম আছে 1 গ্রাম। 1 গ্রাম রেডিয়াম মানে 1/236 মোল, আর 1 মোল রেডিয়ামের মধ্যে এতগুলা অ্যাটম থাকে। সো এই হচ্ছে আমার ইনিশিয়াল অ্যামাউন্ট অফ রেডিয়াম। ওকে, তার মধ্যে পার সেকেন্ডে ডিকে হচ্ছে এতগুলা। সো এখান থেকে আমি ল্যামডার ভ্যালুটা পাবো। ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে তোমার 3.5, সরি, ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1.31 ইন্টু 10⁻11 পার সেকেন্ড। কারো যদি এইভাবে বুঝতে প্রবলেম হয়, আরেকভাবে করতে পারো। এটা হচ্ছে যে n ইজ ইকুয়াল টু n0 e⁻ তো এতগুলো পার্টিকেল বের হয়ে গেছে, মানে এতগুলো রেডিয়াম নষ্ট হয়ে গেছে, ডিকে হয়ে গেছে। প্রথমে ছিল 1 গ্রাম, তো 1 গ্রাম রেডিয়াম মানে হচ্ছে 1/236 ইন্টু 6, মানে এন এটা এতগুলো অ্যাটম, তার মধ্যে থেকে বের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এতগুলো। সো রাইট নাও আছে এই কয়টা। এটা ইজ ইকুয়াল টু প্রথমে কতগুলো ছিল? 1/236 ইন্টু এন এ ইন্টু e⁻ টাইম কত? 1 সেকেন্ড। সো এখানে 1 দেখো, এখান থেকে ল্যামডার সেম ভ্যালুই আসবে। করে দেখো, দুইটাই জেনে রাখা ভালো। বাট যেহেতু ওই যে 1 সেকেন্ডের কথা বলছে, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি এই লাইন থেকেই লেখা যায়। সো ল্যামডা আসে 1.31 ইন্টু 10⁻11 পার সেকেন্ড। অ্যান্ড দেন এখানে ওই ভ্যালুটা বসাও। সো এটা আসে 1677.5 ইয়ার্স। এত বছর পর এটা অর্ধেক হবে আর কি। সো এই টাইপের ম্যাথে প্রবলেম হবে না। একটু বইয়ের যে এক্সাম্পলগুলো আছে, এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি অত পেঁচায়ও না। তুমি জাস্ট বইয়ে যে ম্যাথগুলো আছে, এক্সাম্পল এক্সারসাইজ একবার করে ফেলবা, তাহলেই হবে। ওকে, অনেক সময় বলতে পারে কখন 1/5 থাকবে, কখন হাফ থাকবে, ইটসেট্রা, অনেকভাবে কোশ্চেন আসতে পারে। তো এখানে একটা লাস্ট টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ লাইফ। অ্যান্ড এটা খুবই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। এটার প্রুফটা বইতে দেওয়া নাই, বাট আমি প্রুফটা সহ দেখাবো। অ্যাভারেজ লাইফ বা গড় আয়ু, আমরা অর্ধায়ু বের করছি, এবার হচ্ছে গড় আয়ু। তো একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের তো অনেকগুলো মলিকিউল থাকে, রাইট? অনেক অ্যাটম থাকে ওইখানে। সো ওইগুলো হচ্ছে র্যান্ডমলি ভাঙে। এটা পিওরলি একটা র্যান্ডম ইভেন্ট, যে এখানে এক এক সময় এক একটা ভেঙে যায়। এটার কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না যে এটা এই ফ্যাক্টরের জন্য আগে ভাঙছে, এরকম না। যে কোনো একটা র্যান্ডমলি ভাঙবে। এটা পিওরলি একটা, নেচারে যদি হাতে গোনা কয়েকটা পিওর র্যান্ডমের কথা বলা হয়, এইটা একটা তার মধ্যে আসে, যে একটা রেডিওঅ্যাক্টিভ ইভেন্ট আসলে একটা পিওরলি র্যান্ডম ইভেন্ট। এখানে অন্য কোনো ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে না। তো এক একটা পার্টিকেলের কিন্তু জীবন এক এক টাইমের। যেমন একটা পার্টিকেল ধরো, সে প্রথমবারই ডিকে হয়ে ধ্বংস হয়ে গেছে, তো তার লাইফ স্প্যান কি খুব কম। আবার কিছু কিছু আছে তারা কখনোই ডিকে হয় নাই, তারা অনেক দিন বেঁচে ছিল,
ঠিক আছে, তারা প্রত্যেকবারই র্যান্ডমলি বেঁচে গেছে, তাদের ভাগ্য ভালো, তারা প্রত্যেকবারই বেঁচে গেছে। তো তার হচ্ছে এই বয়সটা অনেক বেশি। সো আমরা জানি যে এখানে আসলে একদম এটা সব মানে সারা জীবন চলতেই থাকবে, এটা কখনোই একদম শেষ হবে না। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সবার লাইফের যে অ্যাভারেজ এইজ সেইটা আমি বের করতে পারবো, অ্যাভারেজ লাইফ। ওকে, মানে তাদের সবার এই বয়সের অ্যাভারেজটা আমি বের করতে পারবো, সেটাকে বলা হয় টাউ। আর এটার ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 1/λ। ওকে, জাস্ট ডিকে কনস্ট্যান্টের উল্টা কোয়ান্টিটিটাই হচ্ছে অ্যাভারেজ লাইফ। অ্যান্ড এইটাও ইউনিটের দিক দিয়ে মিলে, ল্যামডা হচ্ছে পার সেকেন্ড, টাও হচ্ছে সেকেন্ড। সো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের ল্যামডা যদি 1.3 × 10⁻11 পার সেকেন্ড হয়, তাহলে তার অ্যাভারেজ লাইফ বা গড় আয়ু, মানে তাদের সবার গড় আয়ু, কেউ কেউ দেখা গেছে 0 সেকেন্ড বাঁচছে, কেউ কেউ 1 সেকেন্ড বাঁচছে, কেউ কেউ 100 বছর বাঁচছে, কেউ কেউ ইনফাইনাইট বছর বাঁচছে, বাট তাদের সবার অ্যাভারেজ হচ্ছে 1/λ, 1/1.3 × 10⁻11 পার সেকেন্ড, হুইচ ইজ সামথিং সেকেন্ড। ফর্মুলাটা খুব সহজ, এটার প্রুফটা বইয়ে দেওয়া নাই, বাট আমি এইটা দেখে আজকে শেষ করব যে অ্যাভারেজ লাইফ কীভাবে বের করে। এটা আমি নিজে নিজে বের করছিলাম, তো প্রুফটা খুব ইন্টারেস্টিং। দেখো, এই হচ্ছে ধরো এন নটটা সাবস্টেন্স, অ্যান্ড আমরা জানি যে এটা একটু পরপর ডিকে হবে, রাইট? সো আমি ধরলাম আফটার টি সেকেন্ড এটা এখন এন অবস্থায় আছে, অ্যান্ড এটা আবার এরপর কন্টিনিউ করবে, একসময় ইনফিনিটিতে যায় এটা 0 হবে। আমরা এটার ফর্মুলা জানি যে n ইজ ইকুয়াল টু n0 e⁻⁻λt। এটা যে কেউ ইন্টিগ্রেশন পারলে যে কেউ এটা পারবে। ওকে, আর এখানে টাইমটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর আমরা এটাও জানি যে ডিডিটি অফ n ইজ ইকুয়াল টু -λn। ওকে, সো এখন আমি ওদের অ্যাভারেজ লাইফ বের করতে চাই। তো আমি অ্যাজিউম করলাম অলরেডি টি সেকেন্ড পার হয়ে গেছে, আমি এখন এই জায়গায় আছি। সো একটু পরে দেখা যাবে কি, একটু টাইমটা যখন সামনে আগাবে ডিটি অ্যামাউন্ট, সাথে সাথে আরও ডিএন অ্যামাউন্ট কি নষ্ট হয়ে যাবে, তাই না? আমরা জানি যে এটা কন্টিনিউয়াসলি নষ্ট হচ্ছেই, ডিকে হইতেছেই। সো আমরা বলতে পারি যে এই যে ডিএন, এই যে কয়েকজন যে মারা গেল, এইখানে কয়েকজন যে এখানে ডিকে হইল, তাদের এইজটা কিন্তু আমি বলতে পারবো। এরা কতক্ষণ বাঁচছে বলো তো? টিটি সময় পাচ্ছে না না, টি প্লাস ডিটি। হ্যাঁ, ডিটিটাকে আবার মানে শুধু টি বললেই হয়, ডিটি বলার দরকার নেই, ডিটি অ্যামাউন্টেও ভেঙে গেছে আর কি। তো আমরা বলতে পারি এই যে ডিএনটা পার্টিকেল ভেঙে গেল, এরা সবাই প্রথম থেকে টি সেকেন্ড বাঁচছে, তাদের এইজ হচ্ছে টি। সো আমি যদি সবার এই ডিএনটা পার্টিকেলের, তাহলে টোটাল এইজ কত? টি ইন্টু ডিএন। এক একজনের এইজ হচ্ছে টি সেকেন্ড করে, তাহলে ডিএন জনের টোটাল এইজ কত? টিডিএন। সো আমি যদি এভাবে সব ডিএন পোর্শনগুলার টোটাল এইজ বের করতে পারি, আর দেন আমি যদি টোটাল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দিয়ে ডিভাইড করি, তাহলে আমি অ্যাভারেজ লাইফ টাও পাবো। এই সেট আপটা কি বুঝছো? এটা কারো কোশ্চেন আছে এখানে? যে এখানে তো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি ডিএন অ্যামাউন্ট ভাঙতেই আছে প্রত্যেকবার। সো আমি যদি এরকম সব ডিএনের এইজগুলার ইন্টিগ্রেশন করি, মানে এইজের সামেশনগুলার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে কি সাম আপ করা। সো এই সামেশনটাকে যদি আমি লাস্টে এন নট দিয়ে ডিভাইড করি, কারণ আমার টোটাল সাবস্টেন্স ছিল এন নটটা, তাহলে আমি অ্যাভারেজ লাইফটা পাবো। সো এখন এই ইন্টিগ্রেশনটা করতে হবে, লিমিটটা বসাই। এটা যেহেতু ডিএনের ইন্টিগ্রেশন, প্রথমে ছিল এন নট, লাস্টে হয়েছে এন। বাট আমরা এখানে ডিএন দিয়ে ইন্টিগ্রেশন করতে কমফর্ট ফিল করতেছি না। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এইখান থেকে কি লেখা যায়, ডিএন ইজ ইকুয়াল টু -λn ডিটি। সো 1/n0 ইন্টিগ্রেশন n0 টু n, আচ্ছা দাঁড়াও, টি ইন্টু ডিএন হচ্ছে কত? -λn ডিটি, মাইনাস এখানে একটা মাইনাস আসবে, λn ডিটি।
সো ডিটির ইন্টিগ্রেশনে কনভার্ট করে ফেললাম। সো টি এর লিমিটটা কত থেকে কত হবে বলতো? এন এর লিমিট যদি এন নট থেকে এন হয়, সরি এন নট থেকে জিরো হয়, কারণ এখানে জিরো হবে, কারণ একদম সবারটা নিচ্ছি তো, একদম লাস্টে তো আমার অ্যামাউন্ট জিরো। টি এর লিমিটটা কত থেকে কত? 0 to t না না, আর একটু দেখো টি এর লিমিটটা কত। হুম, না না এটা জিরো কেন? একটু দেখো যে আমি সবার মানে সব টাইমের জন্য সবার লাইফের টোটাল সামের অ্যাভারেজ নিচ্ছি, মানে টোটাল সাম নিচ্ছি। সো এক একটা পোর্শনে এটা টোটাল সাম হচ্ছে টিডিএন করে। So আমি এরকম সবগুলোকে অ্যাড করতে চাই এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত। তো টি এর লিমিট কত থেকে কত দিব? 0 to nt জিরো টু ইনফিনিটি, তাই না? শেষ টাইম তো ইনফিনিটি, তাই না? তুমি যদি সবারটা অ্যাড করতে চাও এটা তো ইনফাইনাইট টাইম পর্যন্ত চলবে, তাই এখানে টি এর লিমিটটা, হ্যাঁ তাহলে সারা জীবন বেঁচে থাকে হ্যাঁ থাকবে, বাট অ্যাভারেজ তো বের করতেই পারবো, রাইট? ওইটা তো আছেই, বাট আমি তো বের করছি অ্যাভারেজ। তো এখানে দেখো এটা সারা জীবন কেমনে ইনফিনিটি কেমনে বাঁচবে? সারা জীবন কেমনে বাঁচবে? কোনো একটা পার্টিকেল সারা জীবন বাঁচবে, ওটা হইতেই পারে, তাই না? আমরা তো দেখে আসছি n ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে টি টেন্স টু ইনফিনিটি হইলে এন টেন্স টু জিরো হয়, মানে কখনোই পুরোপুরি শেষ হয় না, সারা জীবন এটা চলতেই থাকে, তাই না? তুমি একটা নাম্বারকে হাফ করতে থাকো, 5 হাফ করতে থাকো, কখন যায় শেষ করবা? শেষ হবে না, এটা জিরোর দিকে যেতেই থাকবে, বাট কখনোই জিরো হবে না, তাই না? 5, 2.5, দেন 1.25, দেন এরকম কমতেই থাকবে, বাট কখনোই এটা জিরো হবে না, রাইট? তো এখানে এটা বুঝতেছো না যে একদম মানে এখানে এন এর লিমিট হচ্ছে এন নট থেকে জিরো, তাহলে টি এর লিমিট হচ্ছে জিরো টু ইনফিনিটি, তাই না? আমি তো সবার সাম নিতে চাচ্ছি, তো একদম প্রথমে টাইম জিরো আর একদম লাস্টে টাইম ইনফিনিটি। ক্লিয়ার এবার? ওকে, এটা একটু পরে আবার ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে? এটা খুবই ইজিলি বোঝা যায় যে এখানে টাইমটা জিরো টু ইনফিনিটি হবে, আর এন নটের লিমিটটা হবে এন নট টু জিরো। আচ্ছা, এবার এই এখনো তো একটা ভ্যারিয়েবল রয়ে গেছে এন, বাট আমরা জানি এন টি এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে এই ফর্মুলা। তো এটাকে এখানে বসাও, মাইনাস ওয়ান বাই এন নট জিরো টু ইনফিনিটি টি ল্যামডা, এন হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। তো এখানে কনস্ট্যান্টগুলো বাইরে আনো, ল্যামডা এন নট হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা এখান থেকে পাবো মাইনাস ল্যামডা, এই এন নট আর এই এন নট কাটা, মাইনাস ল্যামডা জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। এই ইন্টিগ্রেশন কেমনে করে বলো তো? uv হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই পার্টস। সো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, লিয়েট ফর্মুলা। সো টি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি ডিটি। ওকে, আর লাস্টলি আমরা এখানে লিমিটটা বসাবো। তো এখন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, মাইনাস এখানে আবার একটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। এখানে মাইনাস ওয়ান বাই ল্যামডা টি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান বাই ল্যামডা, এইটাকে ইন্টিগ্রেশন করলে আবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। ওকে, তো এখন লিমিট বসাও, ইনফিনিটি বসাই, ঠিক আছে? ইনফিনিটি বসানোর আগে এখানে একটা জিনিস খেয়াল করো যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটিকে আমি এভাবে লিখতে পারি নিচে, এখন যখন ইনফিনিটি বসাবা এই ই টু দি পাওয়ার ল্যামডা ইনফিনিটি ইনফিনিটি হয়ে যাবে, তো
তো এখান থেকে তুমি কি পাবা বলো তো ইনফিনিটি বসাইলে? 0 পাবা না? এখন তুমি বলতে পারো এইখানে তো আমি ইনফিনিটি বসাইতেছি, টি এর জায়গায় ইনফিনিটি বসাইলাম, মানে -1 ইন্টু ইনফিনিটি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার ইনফিনিটি। কমন সেন্স কি বলে? অবভিয়াসলি ইনফিনিটি থেকে ই টু দি পাওয়ার ইনফিনিটি বড়, সো এটা 0 হয়ে যাবে, তাই না? ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে এটা 0 হবে। আবার এই জায়গাতেও এটা, হ্যাঁ কি বলছো? ওই যে ইনডিফাইন্ড ফর্ম না জানি কি বলে। ইনডিটারমিনেট ফর্ম, বাট এটা তো ওই যে আমরা লিমিটার ম্যাথ করছো না, ওইখানে দেখছো না যে ইনফাইনাইট নিচে বসলে কি হয়, 0 হয়ে যায় না? এটাও তাই, বুঝতে পারছো? সো এখানে যখন আপার লিমিটটা বসাবা এটাও 0 আসবে আর এটাও 0 আসবে। যদিও এখানে উপরেও ইনফিনিটি আসতেছে, নিচেও ইনফিনিটি আসতেছে, বাট নিচের ইনফিনিটিটা আবার ই এর ভিতর, মানে ই এর পাওয়ার, সো এটা আরও বড়, সো এটা অবভিয়াসলি একটা 0 জেনারেট করবে, ঠিক আছে? আর এরপর মানে আপার লিমিটে দুইটাই 0 আসলো, দেন প্লাস, এরপর এই 0টা বসাও, এই 0 এখানে বসলে 0, প্লাস এই মাইনাসটা প্লাস 1/λ² এইখানে 0 বসাও। এই আচ্ছা দাঁড়াও, আমি ভুল করছি কোথাও একটা, মাইনাস এটি, এখানে একটা ভুল গেছে কোথাও, দাঁড়াও, একটু ওয়েট। কিন্তু ভুলটা চোখে পড়তেছে না, একটু দাঁড়াও, এখানে মাইনাস চলে আসছে কেন জানি, তো ঠিকই ছিল। ফার্স্টে হচ্ছে এন নট থেকে 0, ও আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এইখানে দেখো এই যে ডিএন, এই ডিএনটা তো একটা নেগেটিভ কোয়ান্টিটি, তাই না? সো এখানে একটা মাইনাস বসবে তো, কারণ আমরা ওই যে বারবার বলতেছি ডিডিটি অফ এন, এখানে একটা মাইনাস কেন দিই? কারণ ডিএন হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, মানে ওটা হচ্ছে ডিকে হয়ে যাওয়ার অ্যামাউন্ট। সো ডিএন যদি নেগেটিভ কোয়ান্টিটি হয় সেটাকে পজিটিভ বানানোর জন্য এখানে একটা মাইনাস বসবে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস প্লাস, এটা মনে থাকে না আমারও, এটা হচ্ছে প্লাস 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 প্লাস। সো এখন ইনফাইনাইট বসাইলে প্রথমবার 0 আর দেন প্লাস, 0 বসাইলে প্রথমটায় 0, পরেরটায় 1/λ² ই টু দি পাওয়ার 0, সো ল্যামডা ইন্টু 1/λ² which is 1/λ। সো এই হচ্ছে টাও এর ফর্মুলা, টাও হচ্ছে 1/λ। মানে সবার লাইফ আলাদা আলাদা, একজন 0 সেকেন্ড বাঁচছে, একজন ইনফাইনাইট সেকেন্ড বাঁচছে, মাঝখানে এক একজন এক এক র্যান্ডমলি এক এক সেকেন্ড বাঁচছে, বাট সবার এইজের তোমার অ্যাভারেজ হচ্ছে 1/λ। ওকে, খুব বড়সড় একটা ইন্টিগ্রেশন করে খুব সিম্পল একটা রেজাল্ট আসছে। সো আমরা এই ফর্মুলাটাও মুখস্থ রাখবো। তো এই চ্যাপ্টারটা আমাদের অ্যাকচুয়ালি শেষ। বইতে দুইটা টপিক আছে, ফিউশন আর ফিউশন। তো এগুলো একটু বই থেকে রিডিং পড়বা, আর ওভারঅল আমি এই 2 ক্লাসে যা পড়াইছি এইগুলো একটু ফর্মুলার প্রুফগুলো দেখো, আর বই থেকে ম্যাথ করবা, ঠিক আছে? বইটা ফার্স্টে রিডিং দিবা, যে কোনো একটা বই, আর দেন তুমি বইয়ের এক্সাম্পল, এক্সারসাইজ আর এমসিকিউগুলো করো। আমি একটা শিট দিয়ে দেবো না, ওইটাও করবা, ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্তই, আর তোমাদের তাহলে নেক্সট আবার হচ্ছে 24 তারিখ। ওকে, কালকে পড়ানো নাই। হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে? পিরিয়ডিক কেমিস্ট্রি ভাই, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, নেগেটিভ এনার্জি যত হবে তত আরো বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার, তুমি যখন আউটার সেলে একটা ইলেকট্রন অ্যাড করবা তখন যতটুকু এনার্জি রিলিজ হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি। নাইট্রোজেনে তো আরো দিতে হয়, তাহলে এটা আরো বেশি না? মানে কোন তিনটার মধ্যে কম্প্যারিজন?
কার্বন অক্সিজেন নাইট্রোজেন, তাই তো? হ্যাঁ কার্বন অক্সিজেন নাইট্রোজেন। ওইখানে তোমার মানে সি হওয়ার কথা ছিল হচ্ছে অক্সিজেন সবচেয়ে বেশি, রাইট? না না হওয়ার কথা ছিল নাইট্রোজেনের সব, মানে হয়তো অক্সিজেনেরই সবচেয়ে বেশি। তোমার এখানে কার্বন হ্যাঁ কার্বন হচ্ছে 6, 1s2 2s2 2p2, তারপর হচ্ছে নাইট্রোজেন 7, which is 1s2 2s2 2p3, আর অক্সিজেন 8। এখানে তো একটা এক্সেপশন ছিল তাই না, 2p4। ভাই এটা হচ্ছে নাইট্রোজেনের সো এনার্জি দিয়ে মানে ইউজুয়ালি এরকম হওয়ার কথা তো, কার্বন নাইট্রোজেন অক্সিজেন যত ডানে যায় তত বাড়ে, বাট এটা তো এরকম ছিল না, সি এন দেন ও, এটা অ্যাকচুয়াল হওয়ার কথা তাই না? এরকম একটা এক্সেপশন ছিল তো। এটা তো ভাই পটেনশিয়াল থ্রি ভাই থ্রি ও আছে আচ্ছা আচ্ছা, ইলেকট্রন নম্বর আমি আমি এই যে হ্যাঁ মেবি আয়নিক পটেনশিয়ালেরটা বলছি, মানে এইভাবেই হয় এটা বলতেছো তাই তো, যে এটা হাফ ফিল্ড থাকলেও তখন অক্সিজেনেরটাই কেন বেশি, ভাই নাইট্রোজেন একদম সবার শেষে চলে যায়। ওইটাই আমি বলতেছিলাম। CON এটা না, CN দেন ও, যে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে পরে, মানে সবচেয়ে হুম? না না, কার্বনের থেকে তো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কখনোই কম না। তুমি এটা কই দেখছো দেখি, তুমি আমাকে চ্যাটে দিতে পারো। চ্যাটে তো মনে হয় না না, এখানে জুমে, যদি জুমের চ্যাট বক্সে দিতে পারো, অথবা আমি তোমাকে ফেসবুকে আলাদাভাবে দেখাইলাম। ইমেজটা কপি করছি দেখি। হুম হুম, দেখো। না কিছু তো আসে নাই তোমার এখানে। ওইটা মেবি অ্যালাউ করতেছে না। তুমি তাহলে এক কাজ করো, তুমি ওইটা তো মেসেঞ্জারে দিছো তাই না? তো আমি ওইটা তোমাকে মেসেঞ্জার আলাদাভাবে বোঝাই দেবো। ওকে, আচ্ছা। সো এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা বইটা একটু ভালো মতো রিডিং করবা, আর তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার 24 তারিখ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই যে ভাই এখন গেছে। গেছে? আচ্ছা হ্যাঁ আসছে দেখছি, সেটা ডাউনলোড করতে হবে দেখি। এই যে ইলেকট্রোনেগেটিভিটির এটা ডায়াগ্রাম, এটা না? হ্যাঁ ভাই এটা দেখেন, অক্সিজেন সবার বড়, এরপর কার্বন, আর সবার শেষে নাইট্রোজেন। নাইট্রোজেনেরটা প্লাস কেন দেওয়া? উল্টে এনার্জি লাগে ভাই অনেক স্টেবল। হুম, আচ্ছা এটা একটু আমার একটু চিন্তা করতে হবে, আমি একটু দেখি, ঠিক আছে? আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। ওকে, আচ্ছা আমি এটা তোমাকে পরে অ্যান্সারটা দিব, ঠিক আছে? বাট আমার মনে আছে এই কার্বন নাইট্রোজেন অক্সিজেনে একটা এক্সেপশন ছিল, বাট ওই রিজনটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে মাথায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এখানে এন্ড করি। আল্লাহ হাফেজ।